নমস্কার। বিক্রম ভিলা রহস্যের পরবর্তী অংশ আজকে শোনাব। একজন ৩৫-৩৬ বছরের রোগা লোক হেসো হাতে দাঁড়িয়ে আছে। তার পরনে লুঙ্গি আর একটা লম্বা হাতা সোয়েটার, মুখে খোঁচা খোঁচা দাড়ি। লোকটা স্নিগ্ধাকে জোরে বলল, এই বাড়ির পিছনের বারান্দায় কি করছো তুমি? কেন ঢুকেছো এই বাড়িতে? স্নিগ্ধা ভয়ে ভয়ে লোকটিকে বলল, রঞ্জিতবাবু বাড়িতে আছেন? বারান্দার পাশের ঘরের কাঁচের জানলাটা সামান্য ফাঁক হলো। কেউ ভেতরে দাঁড়িয়ে স্নিগ্ধা আর লোকটির কথা শুনছে। লোকটি বলল, রঞ্জিতবাবুকে তোমার কি দরকার? ওনাকে একটু ডাকুন না, ওনার সাথে আমার কিছু কথা আছে। কে তুমি? তোমার মুখ ঢেকে রেখেছো কেন? আমাকে আপনি চিনবেন না, কুয়াশা পড়ছে, আমার ঠান্ডা লাগার ধাত আছে, একটুতেই ঠান্ডা লেগে যায়, শ্বাসকষ্ট হয়। ও, মনে হচ্ছে তুমি এই এলাকার মানুষ নও। ঠিক ধরেছেন, আমি জরুরি দরকারে ওনার কাছে এসেছি। আপনি কি এই বাড়িরই লোক? হ্যাঁ, আমি এই বাড়ির কেয়ারটেকার। ও, ওনাকে একটু ডাকুন প্লিজ। উনি তো... লোকটির ফোনের রিংটোন বেজে উঠল। সে লুঙ্গিতে গোঁজার টেপা মোবাইলটা বের করে দেখে নিল ফোনটা কে করেছে। তারপর ফোনটা ধরে ব্যস্ত হয়ে বলল, বলুন সাহেব। লোকটি এবার বেশ কিছুটা সরে গিয়ে ফোনে আস্তে আস্তে কিছু বলতে লাগলো। স্নিগ্ধা সে কথা শুনতে পাচ্ছে না। স্নিগ্ধা বুঝতে পারল ফোনের অপর প্রান্ত থেকে কথা বলছে ওই বুট পরা লোকটা, কারণ পোড়ো বাড়িতেও বাবলু বুট পরা লোকটিকেই সাহেব বলে সম্বোধন করেছিল। লোকটি মিনিট দুয়েক কথা বলে স্নিগ্ধার কাছে এসে রাগী গলায় বলল, তুমি এখন যাও, আমার অনেক কাজ আছে। চেনো না শোনে না, হুট করে এই সাত সকালে অচেনা একটা বাড়িতে ঢুকে পড়েছে। তোমার সাহস তো মন্দ নয়। প্লিজ রঞ্জিতবাবুকে একটু ডাকুন, ওনার সাথে দুটো কথা বলেই চলে যাব। আগে তুমি গেটের বাইরে যাও। যাচ্ছি, কখন এলে ওনার সাথে দেখা করতে পারবো প্লিজ যদি বলেন। লোকটি আবার মেজাজ দেখিয়ে বলল, কোথা থেকে কি মতলবে এসে ভেতরে ঢুকেছে তার ঠিক নেই, বেরো বলছি। স্নিগ্ধা গেটের বাইরে বেরোলো। সে ফিরে আসতে আসতে ভাবল, রোগা লোকটি স্বাভাবিকভাবেই তো কথা বলছিল, ফোনে কথা বলার পরই সে আমার সাথে এমন রূঢ় ব্যবহার করলো। ঠিক রোগা লোকটি ফোনে নিশ্চয়ই ওই বুট পরা লোকটিকে বলেছে একজন মহিলা আপনার সাথে কথা বলতে চান, আর বুট পরা লোকটি আমায় বাড়ি থেকে তাকে বের করে দিতে বলেছেন। কুয়াশা কিছুটা কেটেছে, আকাশটা মেঘলা, উত্তরে হাওয়া গায়ে কাঁপুনি ধরাচ্ছে। স্নিগ্ধা চাদরটা ভালো করে জড়িয়ে নিল। সে বাড়ির দিকে যাচ্ছে। রাস্তার দুধারের কুঁড়ে ঘর পেরিয়ে সে যখন গাছপালার ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছে, তখন তার মনে হলো কেউ তার পিছন পিছন আসছে। সে পিছন ফিরে কাউকে দেখতে পেল না। আবার সে হাঁটছে। সে ভাবল, ওই বাড়ির কেয়ারটেকার আমার পিছু নিল না তো। সে পিছন দিকে কয়েক পা হেঁটে এদিক ওদিক তাকিয়ে দেখল, তারপর আবার সামনের দিকে হাঁটতে লাগলো। দুজন লোক বাঁকে করে খেজুরের রসের ঠিলে নিয়ে শীতে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরছে। স্নিগ্ধা তাদের দিকে তাকালো। তারাও তাকে দেখে কেমন একটা সন্দেহের চোখে তাকাতে তাকাতে চলে গেল। স্নিগ্ধা দেখল প্রাণকৃষ্ণবাবু কেমন একটা অন্যমনস্ক হয়ে রাস্তা দিয়ে আসছেন। সে তাড়াতাড়ি মাফলারের ওপর চাদরের ঘোমটা টেনে তার পাশ কাটিয়ে চলে এলো। বিক্রম ভিলার গেটের সামনে রতন নেই, সে চলে গেছে। স্নিগ্ধা গেট খুলে গেটের ফাঁক দিয়ে উঁকি মেরে হরিকাকাকে দেখতে না পেয়ে ভেতরে ঢুকলো। সে সাবধানে এদিক ওদিক হরিকাকা আছে কিনা দেখতে দেখতে বারান্দায় উঠল। সে দরজার পর্দার ফাঁক দিয়ে হলঘরে উঁকি দিয়ে দেখল
কণিকা আর রকি সোফার ওপর বসে রয়েছে। কণিকা রকির মাথায় হাত বোলাচ্ছে। স্নিগ্ধা মনে মনে বলল, এই মরেছে, আমাকে সালোয়ার কামিজ পরা অবস্থায় কণিকা যদি দেখে তাহলে হয়তো মনে মনে অখুশি হতে পারে। স্নিগ্ধা পর্দার আড়ালে দাঁড়িয়ে রইল। কণিকা বলল, ভেতরে এসো বড় বৌদি। স্নিগ্ধা হল ঘরে ঢুকল। কণিকা যদি জিজ্ঞাসা করে, কোথায় গিয়েছিলে বড় বৌদি, তাহলে সে কি বলবে? এটা ভেবেই তার ভয় করছে। কণিকাকে মিথ্যে কথাই বলতে হবে, উপায় নেই। কণিকা হেসে বলল, খুব শীত করছে তোমার? হ্যাঁ বোন, চা করে রেখেছি, খেয়ে নাও, গা গরম হবে, ভালোও লাগবে। তোমাকে বলেছি কিছুই তুমি করবে না, যা খেতে ইচ্ছা করে আমায় বলবে, আমি রান্না করে দেব, তাও তুমি শোনো না। মন খারাপ করে কথাগুলো বলে স্নিগ্ধা দোতলায় উঠে নিজেদের ঘরে গেল। তন্ময় বাথরুমে ঢুকেছে। স্নিগ্ধা কোমর থেকে ছুরিটা বের করল, তারপর ঘরের মধ্যে তাড়াতাড়ি সালোয়ার কামিজ ছেড়ে শাড়ি পরল। তারপর সালোয়ার কামিজ ছুরি খাটের তলায় রেখে দিয়ে গায়ে চাদর জড়িয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। তন্ময় বাথরুম থেকে বেরিয়েছে। স্নিগ্ধা আবার ঘরে ঢুকল। এই ঠান্ডায় উঠে পড়েছ কেন? আর একটু তো শুয়ে থাকতে পারতে। বলতে বলতে স্নিগ্ধা বাথরুমে ঢুকল। সে কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বাইরে এসে দেখল তন্ময় আবার কম্বলের তলায় ঢুকেছে। স্নিগ্ধা বলল, আবার শুয়ে পড়লে? একটু আগেই তো বললে আর একটু শুয়ে থাকতে পারতে। উঠেই যখন গিয়েছিলে তখন আবার শোয়ার কি দরকার ছিল? আচ্ছা, একটা কথা বলবো? বলো। স্নিগ্ধা তন্ময়ের পাশে বসে কম্বলের তলায় পাটা ঢুকিয়ে বলল, তোমাদের গ্রামের রঞ্জিতবাবুকে তুমি চেনো? চিনি। কেন, কি হয়েছে ওনার? না না, কিছু হয়নি। উনি কেমন মানুষ? ভালো। স্নিগ্ধা মনে মনে বলল, ভালো না ছাই। তন্ময় বলল, রঞ্জিতবাবুর বাবা কার্তিকবাবু অমায়িক লোক। আচ্ছা, তোমাদের সাথে ওনাদের কেমন সম্পর্ক? ভালো সম্পর্ক। আমি যখন ছোট ছিলাম তখন কার্তিকবাবু গ্রামে এলেই আমাদের বাড়িতে আসতেন। রঞ্জিতবাবুও কয়েকবার এসেছেন। শুনেছি এখন ওনারা গ্রামে আসেন না বললেই চলে। রঞ্জিতবাবু কি এখন এখানে আছেন? জানি না। আচ্ছা, ওনাদের বাড়িটা কি বিক্রি হয়েছে? জানি না, নিজেদের ঝামেলায় আমার টালমাটাল অবস্থা, অন্যের খবর জানার ফুরসত কোথায় আমার? তা ঠিক। আচ্ছা, রঞ্জিতবাবুর কথা তুমি জানলে কি করে? কে যেন বলছিল। ঠিক আছে, ওঠো, আমি চা আনছি বলে স্নিগ্ধা নিচের তলায় নামল। স্নিগ্ধা খাওয়ার ঘরে গিয়ে দুটো কাপে চা ঢালছে। তন্ময় এসে বলল, আজ চা খাবো না, রুটি সবজি থাকলে তাই দাও। স্নিগ্ধা কথা না বাড়িয়ে চা আবার ফ্লাক্সে ঢেলে রুটি আর সবজি ডাল তন্ময়কে দিয়ে নিজেও খেয়ে নিল। তন্ময় খেয়ে তৈরি হয়ে বেরিয়ে গেল। স্নিগ্ধা নিচের তলার যে ঘরটিতে আলমারিগুলোতে ব্যবসাপাতির জরুরি কাগজপত্র থাকে সেই আলমারিগুলোর চাবি খুঁজতে লাগলো। যে ঘরগুলোতে কেউ থাকে না সেই ঘরগুলো তন্ন তন্ন করে খুঁজেও সে চাবিগুলো পেল না। সে বুঝতে পারল চাবিগুলো হয়তো হরিকাকা গোপন কোনো জায়গায় লুকিয়ে রেখেছে, আর নয়তো হরিকাকা ওই বুট পরা লোকটিকে চাবিগুলো দিয়েছে। ব্যবসার জরুরি কাগজপত্র, এমনকি এই বাড়ির দলিল বা তন্ময়দের জমি জায়গার দলিলপত্র আলমারিগুলোতে আছে কি না সে বিষয়ে স্নিগ্ধার সন্দেহ আছে, কারণ চাবিগুলোই যখন নিখোঁজ তখন সেগুলোও নিখোঁজ হতে পারে। দুপুর 3টে বাজে। তন্ময় খেয়ে বেরিয়ে গেছে। স্নিগ্ধা বাড়ির পিছনে গিয়ে পুকুর ঘাটে গেল। সে পুকুরের উপরের সিঁড়িতে বসল। পল্লবীর কথা তার বড্ড মনে পড়ছে। তার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। সে বুঝতে পারছে পল্লবী আর তার সামনে আসবে না।
তার মনটা আরও বিষাদে ভরে উঠল। হঠাৎ স্নিগ্ধা দেখল তার পায়ের কাছে একটা ছোট লাল বল। বলটি দেখে সে হতবাক হয়ে গেল। সে ভাবল, বলটি এখানে এলো কি করে? এখানে বসার সময় তো বলটি আমি দেখিনি। স্নিগ্ধা বলটি ধরতে গেল। বলটি গড়িয়ে পুকুর পাড় দিয়ে চলে যাচ্ছে। স্নিগ্ধা অবাক হয়ে ভাবল, কোনো অশরীরী আত্মা বলটি গড়িয়ে নিয়ে গিয়ে আমায় নিশ্চয়ই কিছু দেখাতে চাইছে। স্নিগ্ধা বলটিকে অনুসরণ করে চলেছে। বলটি পুকুর পাড় দিয়ে গড়িয়ে যাচ্ছে। কখনো বলটি ঘাসের ওপর দিয়ে, কখনো আবার মাটি, গাছের পাতার ওপর দিয়ে ধীর গতিতে গড়িয়ে যাচ্ছে। স্নিগ্ধা বলটির পিছন পিছন যাচ্ছে। হঠাৎ বিভৎস ভয়ঙ্কর পাখিটা দাঁত মুখ খিঁচিয়ে চোখ দুটো বড় বড় করে স্নিগ্ধার দিকে তেড়ে এসে ভয়ঙ্করভাবে ডাকতে লাগলো। স্নিগ্ধা জানে পাখিটি তাকে ভয় দেখাচ্ছে। সে পাখিটির দিকে না তাকিয়ে বলটিকে অনুসরণ করে চলেছে। লাল বলটি এবার মন্দিরের দিকে যাচ্ছে। স্নিগ্ধাও বলটির পেছন পেছন এগোচ্ছে। বলটি মন্দিরে ওঠার সিঁড়ির নিচে গিয়ে দাঁড়িয়ে গেল। এবার ক্ষীণ করুণ আর্তনাদের শব্দ শোনা যাচ্ছে। স্নিগ্ধা এসবের কারণ বুঝতেই পারছে না। হরিপদ 25 থেকে 26 ফুট দূর থেকে বলল, এখানে এখন কি করছো মা? স্নিগ্ধা পিছন ফিরে হরিপদর দিকে তাকালো। হরিপদর এক হাতে প্লাস্টিকের প্যাকেট আর একটা হাতে দা। স্নিগ্ধা কিছু বলল না। হরিপদ বলল, যখন তখন এখানে একা আসবে না মা। আজ সকালে পুজো দিতে এসেছিলাম, একটা বড় কেউটে সাপ দেখতে পেয়েছিলাম, আর একটু হলেই আমাকে কামড়াতো। স্নিগ্ধা চুপ করে রইল। সে মন্দিরের সিঁড়ির নিচের দিকে আবার তাকালো। লাল বলটি আর সেখানে নেই। সে এদিক ওদিক তাকিয়ে বলটিকে খুঁজতে লাগলো। কোথাও বলটি নেই। তার মনটা খারাপ হয়ে গেল। সে ভাবল, লাল বলটি কোথায় গেল? হরিপদ বলল, কি দেখছো মা? কিছু না। তুমি এখানে দা হাতে নিয়ে কি করতে এসেছো হরি কাকা? এই কাছেই একটা পাতিলেবু গাছ লাগিয়েছি, গাছটাতে সার দেব। ও, আমি যাই, তুমি বাড়িতে যাও। এই বলে হরিপদ পাতিলেবুর গাছের দিকে এগিয়ে যাচ্ছে। স্নিগ্ধা লাল বলটির হদিশ না পেয়ে বাড়ির দিকে চলে আসছে। সে ভাবছে, মন্দিরে নিশ্চয়ই কিছু আছে, কিন্তু আমি আগেও ভালো করে খুঁজে দেখেছি, কিছুই তো পাইনি। জানি না কোথায় কি আছে। মন্দিরে সেই জিনিসটা নেই তো, যে জিনিসটার কথা লম্বা কোট পরা লোকটা হরি কাকাকে বলেছিল জিনিসটা আমার চাই। কি সেই জিনিসটা? সোনার থালা, নাকি সোনার বল, নাকি হীরের নেকলেস, আর নাকি অন্য কিছু? আর আর্তনাদের সুরই বা কেন শুনলাম? এখানে কি কারোর সাথে মারাত্মক কোনো ঘটনা ঘটেছে, নাকি ঘটতে চলেছে? কিছু কি মিস করছি আমি? নানা প্রশ্ন তার মনে। দুপুরে খাওয়া দাওয়ার পর তন্ময় বেরিয়ে গেল। স্নিগ্ধা মোবাইলটা হাতে নিয়ে আবার মন্দিরে গেল। সে মন্দিরের দুটো ঘরের দেওয়াল, আশেপাশেও বারান্দার দেওয়াল সব খুঁটিয়ে দেখেও কোনো গোপন তাক আছে কিনা বুঝতে পারল না। সন্দেহজনক কিছু পেলও না। সে হতাশ হয়ে মন্দির থেকে বেরিয়ে বাড়ির সামনে এলো। সে সামনের গেট থেকে বেরিয়ে রাস্তায় হাঁটছে। প্রাণকৃষ্ণবাবু দূর থেকে তাকে দেখে কাছে এলো। স্নিগ্ধা হেসে বলল, আপনার শরীর ভালো আছে কাকাবাবু? না বৌমা, একদম ভালো নেই। প্রেশারটা খুব বেড়েছে, ঘরে মন টেকে না, তাই শরীর খারাপেও বাইরে বেরিয়ে আসি। স্নিগ্ধা মন খারাপ করে বলল, বাড়ি থেকে বেরোনো আপনার ঠিক হয়নি কাকাবাবু। কখন মাথা ঘুরে পড়ে যাবেন, তখন বিপদ হয়ে যাবে।
বেঁচে আর কি করব বৌমা, যত তাড়াতাড়ি মরতে পারি ততই ভালো। প্রাণকৃষ্ণবাবুর গলাটা ধরে এলো। তিনি চোখ বন্ধ করলেন। আপনার কি শরীর খারাপ লাগছে কাকাবাবু? হ্যাঁ, আমার মাথাটা ঘুরছে, আসি মা, বলে প্রাণকৃষ্ণবাবু টলছেন। স্নিগ্ধা ব্যস্ত হয়ে প্রাণকৃষ্ণবাবুর হাতটা ধরে বলল, চলুন আমি এগিয়ে দিয়ে আসি। স্নিগ্ধা প্রাণকৃষ্ণবাবুকে যত্ন করে ধরে ধরে তার বাড়িতে নিয়ে গিয়ে বারান্দায় উঠছে। মমতা দেবী খোঁড়াতে খোঁড়াতে বারান্দায় এলেন। প্রাণকৃষ্ণবাবুকে স্নিগ্ধা ধরে আনছে দেখে তিনি চিন্তিত হয়ে সিঁড়ির কাছে এগিয়ে এসে বললেন, কি হয়েছে বৌমা? কাকাবাবুর মাথাটা ঘুরছিল, তাই ধরে ধরে আনলাম। স্নিগ্ধা প্রাণকৃষ্ণবাবুকে ঘরে নিয়ে গিয়ে বলল, শুয়ে পড়ুন কাকাবাবু। প্রাণকৃষ্ণবাবু শুয়ে পড়লেন। এখন কেমন লাগছে কাকাবাবু? আমি তন্ময়কে ফোন করে বলছি ডাক্তারবাবুকে নিয়ে আসতে। এই বলে সে মোবাইলে তন্ময়ের নাম্বারটা বের করছে। না বৌমা, তন্ময়কে ফোন করতে হবে না, ও হয়তো কাজে আছে। তাতে কি হয়েছে, আপনারা ওর মা বাবার মতো, কাজের চেয়ে আপনারা ওর কাছে বেশি গুরুত্বপূর্ণ, আর আমার কাছেও তাই। ডাক্তার ডাকতে হবে না, এখন আর অত খারাপ লাগছে না। তন্ময়কে বরং ফোন করে ফেরার সময় আসতে বলো তো বৌমা, ছেলেটাকে বড্ড দেখতে ইচ্ছা করে। এই বলে মমতা দেবী শাড়ির আঁচলে চোখ মুছলেন। স্নিগ্ধা চায় না এই বাড়িতে তন্ময় আসুক, কারণ ও এলে মমতা দেবী খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলতে পারে। সে কথাটা ঘুরিয়ে বলল, আপনার পায়ের ব্যথা কি আগের থেকে কমেছে কাকিমা? না বৌমা, বরং বেড়েছে। ও, সাবধানে চলাফেরা করবেন। চলি কাকিমা। কিছু একটু মুখে দিয়ে যাও। স্নিগ্ধা মনে মনে বলল, খাবারে আবার বিষ মিশিয়ে আমাকে মারার চেষ্টা করবে না তো? সেটা আমি হতে দেব না। খালি মুখে কাকিমার বাড়ি থেকে চলে যাবে, এটা হয় না। একটু বসো, আমি আসছি। এই বলে মমতা দেবী ঘর থেকে বেরিয়ে গেলেন। স্নিগ্ধা ভাবল, এবার আমি মরেছি। তন্ময় জানতেও পারবে না আমি তার শ্রদ্ধেয় কাকিমার দেওয়া খাবার খেয়ে মারা গেছি। লাশটাকে যদি গায়েব করে দেয় তাহলে তো সে আমাকে খুঁজেও পাবে না। কিছুক্ষণ পরে প্রাণকৃষ্ণবাবু কাশতে লাগলেন। স্নিগ্ধা বলল, জল খাবেন কাকাবাবু? দাও। স্নিগ্ধা দেখল ঘরের কোনো জলের বোতল নেই। সে জল আনতে খাওয়ার ঘরে গেল। একটু পরে সে জল এনে প্রাণকৃষ্ণবাবুকে দিল। প্রাণকৃষ্ণবাবু জলটা খেয়ে গ্লাসটা তাকে দিলেন। সে গ্লাসটা আবার খাওয়ার ঘরে রেখে এসে প্রাণকৃষ্ণবাবুকে বলল, আসছি কাকাবাবু, আপনার ফোন নাম্বারটা দেবেন, পরে খবর নিতে পারবো। প্রাণকৃষ্ণবাবু নাম্বারটা বললেন। স্নিগ্ধা নাম্বারটা তার মোবাইলে সেভ করে রাখল। মমতা দেবী এক কাপ চা আর মিষ্টি এনে বললেন, খাও মা। স্নিগ্ধা কি করবে বুঝতে পারল না। সে বলল, আপনারা খাবেন না? না বৌমা, আমরা এখন চা খাবো না। স্নিগ্ধা মনে মনে বলল, তা খাবেন কেন? চাটা নিশ্চয়ই আমার জন্য স্পেশালভাবে বানিয়েছেন, যাতে চাটা খেয়েই আমি মরে যাই। আমি মিষ্টি খাবো না কাকিমা, চাটা খাই। এই বলে স্নিগ্ধা চায়ের কাপটি হাতে নিল। সে চায়ের কাপে চুমুক দেওয়ার ভান করল। তারপর কি পাখি ডাকছে দেখি বলে সে বারান্দায় গেল। সে এদিক ওদিক তাকিয়ে সাবধানে চাটা বারান্দার বাইরে ফেলে দিয়ে পিছন ফিরে আসতে লাগলো। তার পিছনেই মমতা দেবী। স্নিগ্ধার বুকটা ঢিপ ঢিপ করছে। মমতা দেবী কি চা ফেলতে দেখেনি তো? মমতা দেবী বললেন, ভেতরে গিয়ে বসে খাও। স্নিগ্ধা হাঁপ ছেড়ে বাঁচল। উনি হয়তো চা ফেলতে দেখেননি। স্নিগ্ধা ঘরে গিয়ে চায়ের কাপটা টেবিলের ওপর রেখে প্রাণকৃষ্ণবাবু ও মমতা দেবীর দিকে তাকিয়ে বলল, আমি আসি। প্রাণকৃষ্ণবাবু করুণ সুরে বললেন, আবার এসো বৌমা। স্নিগ্ধা মাথা নেড়ে ঘর থেকে বেরোলো।
মমতা দেবী স্নিগ্ধার পিছন পিছন খোঁড়াতে খোঁড়াতে আসছেন। স্নিগ্ধা জোরে হেঁটে বারান্দার সিঁড়ির কাছে এসে নামতে গেল। এমন সময় সিঁড়িতে আগুন জ্বলে উঠল। সে ভয় পেয়ে পিছন ফিরে দেখল মমতা দেবী। স্নিগ্ধা কাঁপছে, তার হৃৎস্পন্দন বেড়ে গেছে। মমতা দেবী বললেন, কি হয়েছে বৌমা? সিঁড়িতে আগুন, এই বলে স্নিগ্ধার সিঁড়ির দিকে চাইল। দেখল আগুন নেই, কেমন যেন চকচক করছে সিঁড়ির ধাপগুলো। সে নিচু হয়ে দেখল সিঁড়িতে তেল। সে বুঝতে পারল মমতা দেবী সিঁড়িতে তেল ঢেলে রেখেছেন, যাতে সে নামার সময় পড়ে গিয়ে গুরুতর আঘাত পায় বা মারা যায়। আর কোনো অশরীরী আত্মা তাকে আগুন দেখিয়ে সতর্ক করে বাঁচিয়েছে। কোথায় আগুন? এই বলে মমতা দেবী সিঁড়ির কাছে এসে নিচু হলেন। মমতা দেবী তাজ্জব হয়ে গেলেন। এ তো মনে হচ্ছে তেল। সিঁড়িতে তেল কি করে এলো? স্নিগ্ধা কিছু না বলে সন্দেহের চোখে মমতা দেবীর দিকে তাকিয়ে চলে এলো। ভোর রাতে স্নিগ্ধার ঘুম ভেঙে গেল। শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে। সে বারান্দায় এসে দেখল বাইরে ঝিরঝির বৃষ্টি পড়ছে। সে ভাবল, আজ এই আবহাওয়ায় নিশ্চয়ই পোড়োবাড়িতে বুট পরা লোকটা বা অন্য কেউ আসবে না। নেপাল আর বাবলু হয়তো পোড়োবাড়িতে আছে। ওরা মদ গিলে নিশ্চয়ই অচৈতন্য হয়ে পড়ে রয়েছে। এই সুযোগে পোড়োবাড়িতে ঢুকে তালা মারা ঘরটিতে কেউ আছে কিনা দেখতে হবে। স্নিগ্ধা সালোয়ার কামিজ পরে গত ভোর রাতের মতো আজও তৈরি হয়ে সাবধানে টর্চ নিয়ে নিচের তলায় নামল। সে আজ একটা ছাতা নিয়েছে। নিচটা অন্ধকার। সে বাড়ি থেকে ছাতা মাথায় দিয়ে বেরোলো। কুয়াশাও পড়ছে। রতন তাকে দেখে হালকা হাসল, কিছু বলল না। স্নিগ্ধাও কিছু না বলে চলতে লাগলো। সে জঙ্গলের পথ দিয়ে টর্চের আলোয় পথ চলছে। সে খাল পেরিয়ে ওপারে উঠল। হঠাৎ সে দেখল কেউ পোড়ো বাড়ির দিকে উদ্ভ্রান্তের মতো খালের দিকে এগিয়ে আসছে। স্নিগ্ধা তাড়াতাড়ি খালের পাড়ে থাকা একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ল। সে দেখল একজন মহিলা আসছে। সে বুঝতে পারল এই মহিলাটি কল্পনাদি। স্নিগ্ধা এবার খট খট আওয়াজ শুনতে পাচ্ছে। সে দেখল কল্পনাদির থেকে 20 ফুট মতো পিছনে আরেকজন কেউ আসছে। স্নিগ্ধা বুঝতে পারল বুট পরা লোকটি আসছে। কল্পনা তাড়াহুড়ো করে খাল পার হচ্ছে। বুট পরা লোকটি তার প্যান্টের পকেট থেকে বন্দুক বের করে কল্পনার পিঠের দিকে তাক করে গুলি চালালো। কল্পনা খালের জলে পড়ল। জলে ছলাৎ করে শব্দ হলো। স্নিগ্ধা থরথর করে কাঁপছে। কল্পনাদির জন্য তার কষ্ট হচ্ছে। সে ভাবল, বুট পরা লোকটা কল্পনাদিকে গুলি করলো কেন? সে তো গর্ভবতী। স্নিগ্ধার দু চোখে শ্রাবণের ধারা নেমে এসেছে। বুট পরা লোকটা দাঁড়িয়ে ফোনে কারোর সাথে কথা বলছে। স্নিগ্ধা তার কথা শুনতে পাচ্ছে না। সে কল্পনাদির কাছে যেতেও পারছে না। এখন হালকা বৃষ্টি পড়ছে। সে ছাতা বন্ধ করে মুখ চেপে ধরে কাঁদতে লাগলো। সে ভাবল, কল্পনাদি কি বেঁচে আছে? হে ভগবান, কল্পনাদি যেন বেঁচে থাকে, তার সন্তান যেন পেটের ভেতর সুস্থ থাকে। স্নিগ্ধা গাছের আড়ালে দাঁড়িয়ে ছটফট করতে লাগলো। বাবলু আর নেপাল টর্চ জেলে দৌড়াতে দৌড়াতে আসছে। অন্ধকার এখনো পুরো কাটেনি, সব কিছুই হালকা দেখা যাচ্ছে। বাবলু আর নেপাল দৌড়াতে দৌড়াতে এলো। বুট পরা লোকটা তাদের ক্ষীণ কণ্ঠে কিছু বলল। তারা খালের ভেতরে নামলো। বাবলু আর নেপাল দুজন কল্পনার দুই দিকে ধরল। তারপর তাকে চ্যাংদোলা করে ধরে নিয়ে উপরে উঠিয়ে পোড়ো বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। কল্পনার শরীর থেকে রক্তের ফোঁটা পড়তে পড়তে যাচ্ছে। বৃষ্টির জলে রক্ত ধুয়ে যাচ্ছে। কল্পনার শরীরটা দেখে স্নিগ্ধার মনে হলো তাতে প্রাণ নেই। সে ভাবল, কল্পনাদির দেহটা এরা কোথায় নিয়ে যাচ্ছে?
স্নিগ্ধা গাছের আড়াল থেকে বেরোতেও পারছে না, কারণ গাছের দিকে মুখ করেই বুট পরা লোকটা দাঁড়িয়ে কারোর সাথে ফিসফিস করে কথা বলছে। কিছুক্ষণ পরে জোর বৃষ্টি পড়তে লাগলো। বুট পরা লোকটা দ্রুত গতিতে হেঁটে পোড়োবাড়ির ভেতরে ঢুকলো। স্নিগ্ধা পোড়োবাড়ির ভেতরে যাওয়ার সাহস পাচ্ছে না। বুট পরা লোকটার কাছে বন্দুক আছে, তাকে দেখলেও বুট পরা লোকটা কল্পনাদির মতো তাকেও গুলি করতে পারে। সে ভাবতে লাগলো, কল্পনাদিকে কেন মারল লোকটি? কল্পনাদি কি সত্যিই মারা গেছে? স্নিগ্ধা আস্তে আস্তে পোড়োবাড়িটার পিছন দিকের ভাঙা পাঁচিলের ওপর দিয়ে ভেতরে ঢুকলো। ঝোপ জঙ্গলের পাশ দিয়ে সাবধানে সে যাচ্ছে। আজ আর তার সাপের ভয় লাগছে না। কল্পনাদি আর তার অনাগত সন্তানের জন্য স্নিগ্ধার কষ্টে বুক ফেটে যাচ্ছে। তার ধারণা, কল্পনাদি শয়তানগুলোর সাথে মিলে তাদের ক্ষতি করার চেষ্টা করছিল। তাদের বাড়ির করুণ অবস্থা জেনেও কল্পনাদি তাদের সাহায্য করেনি। এমনকি অনির্বাণদাকেও বুট জুতো পরা লোকটা আর খুঁড়িয়ে চলা লোকটার কথা বলতে বারণ করেছিল। এসব সত্ত্বেও সে কখনোই চায়নি কল্পনাদির কোনো ক্ষতি হোক। কল্পনাদি আর যাই করুক, তার সাথে কোনোদিন তো কোনো খারাপ ব্যবহার করেনি। স্নিগ্ধা পোড়োবাড়ির পিছন দিকে গেল। একটা জানলার ভাঙা পাল্লার ফাঁক দিয়ে টর্চের আলো দেখা যাচ্ছে। সে জানলার আড়ালে গিয়ে দাঁড়ালো। ভেতরে কোনো সাড়া শব্দ পাচ্ছে না। সে ভাবল, ভেতরে টর্চের আলো মাঝে মাঝে জ্বলছে, অথচ কোনো কথার আওয়াজ পাচ্ছি না কেন? এরা কল্পনাদির দেহটাই বা কোথায় রেখেছে? একটু পরে স্নিগ্ধা বাবলুর গলার আওয়াজ পেল। বাবলু বলছে, কোনো চিন্তা নেই সাহেব, আগের লাশগুলোর মতো এই লাশটাকেও কেউ খুঁজে পাবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। স্নিগ্ধার প্রচণ্ড কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছে। সে সেখান দিয়ে সরে আসতে গিয়ে বড় একটা শুকনো কাঠে বেঁধে হোঁচট খেল। হালকা শব্দ হলো। বুট পরা লোকটা ভাঙা জানলার ভেতর দিয়ে টর্চের আলো ফেলল। স্নিগ্ধা তাড়াতাড়ি সরে আড়ালে গিয়ে দাঁড়ালো। তার সারা শরীর কাঁপছে। এবার বুটের খটখট শব্দ শোনা যাচ্ছে। আওয়াজটা ক্ষীণ হচ্ছে। স্নিগ্ধা বুঝতে পারল বুট পরা লোকটা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। স্নিগ্ধা ভাবল, লাশটা কোথায় রাখলো ওরা? রক্তের দাগও তো পাবো না, যেটা দেখে বুঝতে পারবো বাবলু আর নেপাল লাশটা কোথায় নিয়ে গেছে। বৃষ্টির জলে রক্তের দাগ সব ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। কি করব এখন? অনির্বাণদাকে ফোন করব? স্নিগ্ধা জানলার কাছ থেকে সরে এসে গলায় ঝোলানো ছোট ব্যাগ থেকে ফোন বের করলো। এবার সে অনির্বাণকে ফোন করতে গেল। স্নিগ্ধার ফোনটা বন্ধ। সে কোনোভাবেই ফোনটা চালু করতে পারল না। স্নিগ্ধা আর দেরি না করে খালের কাছে এলো। খালের জল এখনও লাল রয়েছে। তার দু চোখ বেয়ে সমানে জল গড়িয়ে পড়ছে। জলে পা দিতে তার মন চাইল না। সে জোরে লাফ দিয়ে এপারে এসে জঙ্গলের পথ দিয়ে দ্রুত গতিতে বাড়ির দিকে যাচ্ছে। ছাতা মাথায় থাকলেও সে অনেকটা ভিজে গেছে। বৃষ্টি থেমেছে, আকাশ কিছুটা পরিষ্কার হয়েছে। স্নিগ্ধা জঙ্গল থেকে বেরিয়ে উদ্ভ্রান্তের মতো অনির্বাণদের বাড়ির দিকে যাচ্ছে। হঠাৎ প্রচণ্ড বাতাস শুরু হলো। সে শীতে কুঁকড়ে যাচ্ছে। সে কিছুতেই সামনের দিকে যেতে পারছে না। শেষে বাড়ির দিকে ফেরার জন্য সে এক দু পা ফেলল। বাতাসও থেমে গেল। সে আবার পিছন ফিরে অনির্বাণদের বাড়ির দিকে 2 পা ফেলল। আবার প্রচণ্ড বাতাস শুরু হলো। সে বুঝতে পারল কেউ হয়তো চাইছে না যে সে এখন অনির্বাণদের বাড়িতে যাক। স্নিগ্ধা বাড়ির দিকে ফিরল। স্নিগ্ধা সাবধানে বাড়িতে এসে দোতলায় উঠল। তন্ময় এখনো ঘুমোচ্ছে। স্নিগ্ধা বাথরুমে গিয়ে জোরে কেঁদে উঠল। সে ভাবল, অনির্বাণদা কি জানে না কল্পনাদি রাতে বাড়ি থেকে বেরোয়? জানি না এই অবস্থায় কল্পনাদি কেন বেরোয়। তার মনে চাপা কষ্ট ছিল, সেটা বুঝতাম, কিন্তু কি কষ্ট ওর? অনির্বাণদা তো খুব ভালো মানুষ ছিল। শাশুড়িটা দজ্জাল, কিন্তু এমন দজ্জাল মানুষ
প্রত্যেক সংসারেই প্রায় এক দুজন পাওয়া যায়। কল্পনাদির সাথে তো ওর সন্তানও। স্নিগ্ধা ডুকরে কেঁদে উঠল। তার কান্নার আওয়াজ শুনে তন্ময় ধরফর করে উঠে বসল। বাথরুম থেকে কান্নার আওয়াজ আসছে। সে তাড়াতাড়ি কম্বল সরিয়ে খাট থেকে নেমে বাথরুমের দরজার সামনে এলো। সে দরজায় জোরে জোরে থাবা দিয়ে বলল, স্নিগ্ধা, দরজা খোলো, তোমার কি হয়েছে, কাঁদছো কেন? স্নিগ্ধা দরজাটা খুলে তন্ময়কে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তন্ময় চিন্তিত হয়ে তার পিঠে হাত বোলাতে বোলাতে বলল, কাঁদছো কেন? তোমার পোশাক ভিজে কেন? স্নান করছিলে? কল্প। বাইরে অনির্বাণের বাইকের আওয়াজ শোনা গেল। সে জোর গলায় ডাকছে, তন্ময়, স্নিগ্ধা। অনির্বাণদার গলা মনে হচ্ছে। আমি নিচেই যাচ্ছি। এই বলে তন্ময় স্নিগ্ধাকে ছেড়ে নিচের তলায় নেমে এলো। স্নিগ্ধাও তার পিছন পিছন নামল। তন্ময় বলল, দাদা, এত সকালে তুমি? ভেতরে এসো। অনির্বাণের মুখটা অন্ধকার, তাকে চিন্তিত দেখাচ্ছে। স্নিগ্ধার চোখ ভেঙে জল আসছে। কল্পনা এসেছে এখানে? ওকে ঘুম থেকে উঠে দেখছি না। ভাবলাম তোমাদের এখানে আসতে পারে, তাই চলে এলাম। স্নিগ্ধা ধরা গলায় বলল, কল্পনাদি। স্নিগ্ধার মুখে কিছু ঢুকলো। তার প্রচণ্ড কাশি আসছে। অনির্বাণ বলল, আগের দিনের মতো আবারও তুমি কাশছো, ডাক্তার দেখিয়ে নাও। স্নিগ্ধা চুপ করে রইল। এবার আর তার কাশি পাচ্ছে না। সে বলল, দাদা, কল্পনাদিকে। আবার সে কাশতে শুরু করলো। স্নিগ্ধা বুঝতে পারল কোনো অশরীরী আত্মা চাইছে না যে কল্পনার কথা অনির্বাণকে সে বলুক। কিন্তু কেন? কেন চাইছে না? তন্ময় বলল, বাইরে ঠান্ডা হাওয়া, এজন্যই হয়তো তোমার কাশি হচ্ছে, তুমি ভেতরে যাও। তন্ময় এবার অনির্বাণের দিকে তাকিয়ে বলল, চিন্তা করো না দাদা, বৌদি হয়তো আশেপাশে কোথাও গেছে, চলে আসবে। সব জায়গায় খুঁজেছি, চলো আমিও তোমার সাথে যাই, খুঁজে দেখি, না পেলে থানায় যাব। থানায় গিয়ে কোনো লাভ হবে না রে, বরং মান সম্মান নষ্ট হবে। তন্ময় অবাক হয়ে বলল, কেন? কল্পনা ওর মনের মানুষের সাথে পালিয়েছে, সুখে থাকুক ওরা। স্নিগ্ধা আর তন্ময় অবাক হয়ে গেল। স্নিগ্ধা বলল, মনের মানুষ মানে? না বোঝার কিছু নেই, ও একটা লোককে ভালোবাসতো, আমার বিশ্বাস ও তার সাথেই পালিয়েছে। তন্ময় বলল, তোমার কোথাও ভুল হচ্ছে দাদা, বৌদি তেমন মানুষ নয়। উপর থেকে কি মানুষকে চেনা যায় ভাই? তুমি যাই বলো দাদা, আমি কখনোই এ কথা বিশ্বাস করব না। স্নিগ্ধা চুপ করে রয়েছে। তার মনে সন্দেহ জাগছে। তবে কি বুট পরা লোকটার সাথেই কল্পনাদির প্রেমের সম্পর্ক ছিল? সেজন্যই কি কল্পনাদি রাতে সবাই ঘুমোলে পুরো বাড়িতে বুট পরা লোকটির সাথে দেখা করতে যেত? বুট পরা লোকটিরই কি সন্তান কল্পনাদির পেটে ছিল? বুট পরা লোকটির সাথে হয়তো কল্পনাদির কোনো কিছু নিয়ে ঝামেলা হয়েছে, এজন্যই বুট পরা লোকটা তাকে গুলি করে মেরেছে। কিন্তু আমি এ কথা কেন অনির্বাণদাকে বলতে পারছি না যে কল্পনাদিকে বুট পরা লোকটা গুলি করে মেরেছে? অনির্বাণ স্নিগ্ধাকে বলল, কি ভাবছো? স্নিগ্ধা ভাবুক হয়ে রয়েছে। সে অনির্বাণের প্রশ্নটা খেয়ালই করল না। তন্ময় স্নিগ্ধার হাত ধরে ঝাঁকিয়ে বলল, দাদা কিছু বলল তোমাকে। স্নিগ্ধা কেঁপে উঠে বলল, কি বলছেন দাদা? অনির্বাণ বলল, তোমার পোশাক ভিজে কেন স্নিগ্ধা? স্নিগ্ধা একটু ভেবে বলল, স্নান করতে ঢুকেছিলাম। ও, ঠান্ডা লেগে যাবে, পোশাক পাল্টে ফেলো। অনির্বাণ করুণ কণ্ঠে তন্ময়ের দিকে তাকিয়ে বলল, তোকে আর আসতে হবে না, আমি চলি। অনির্বাণ বাইকে উঠে চলে গেল। কল্পনা আর তার পেটে থাকা সন্তানের মৃত্যুর কথা মনে করে স্নিগ্ধার দুচোখ বেয়ে অঝোর ধারায় জল ঝরছে। সময় সর্বদা কারোর ভালো যায় না। মানুষের জীবনে কখনো উত্থান, কখনো পতন, কখনো সুখ, কখনো দুঃখ।
পর্যায়ক্রমেই আসে যায়। তন্ময়দের জীবনেও এখন যেন বিপদের কোনো সীমা নেই। তাদের চারপাশে শুধু বিপদ আর বিপদ। বিক্রমবিলাস সর্বত্র শুধু বিষাদের ছায়া। সবসময় তন্ময়দের পাশে থাকা প্রাণকৃষ্ণবাবু ও অনির্বাণদের পরিবারেও শান্তি নেই। স্নিগ্ধা কাঁদতে কাঁদতে দোতলায় উঠে বাথরুমে গিয়ে স্নান করে শাড়ি পরল। তারপর নিচের তলায় এসে খাওয়ার ঘরে ঢুকল। তন্ময় অরুণাদেবীর ঘরে গেছে। স্নিগ্ধা ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে বসে কল্পনাদির কথা ভাবছে। একটু পরে তন্ময় এসে একটা চেয়ার স্নিগ্ধার চেয়ারের কাছে টেনে নিল। তারপর স্নিগ্ধার হাতটা ধরে বলল, মন খারাপ করো না, অনির্বাণদা বৌদিকে ভুল বুঝছে। আমি যতটুকু জানি বৌদি এমন কাজ করতেই পারে না। বৌদি হয়তো কোথাও জরুরি কাজে গেছে, কোনো কারণে মনে হয় বাড়িতে বলে যেতে পারেনি, ফিরে আসবেই। আমাদের বাড়ির কাউকে কল্পনা বৌদির ব্যাপারে এখন থেকেই কিছু বলার দরকার নেই। এমনিতেই আমরা সবাই যন্ত্রণায় আছি, তার উপর আবার আর এক যন্ত্রণা। চলো অনির্বাণদার বাড়ি থেকে ঘুরে আসি। স্নিগ্ধার চোখ দিয়ে অঝোর ধারায় নোনা জল পড়ছে। সে তন্ময়ের কাঁধে মাথা রাখল। সে মনে মনে বলল, তন্ময়কে কি সব কথা খুলে বলবো? না থাক, এখনই বলা ঠিক হবে না। স্নিগ্ধা কিছুই খেতে পারল না। সে ঘরে এসে ফ্রেশ হয়ে মোবাইলটা হাতে নিল। অনির্বাণের নাম্বারটা বের করতে গিয়ে প্রাণকৃষ্ণবাবুর নাম্বারটা সে দেখতে পেল। সে ভাবল কাকাবাবুর শরীর খারাপ, একবারও ফোন করে উনি কেমন আছেন সে কথা শোনা হলো না। নানা চিন্তাভাবনায় ওনার কথা তো একদমই ভুলে গেছিলাম। একবার অন্তত আমার খবর নেওয়া উচিত ছিল। স্নিগ্ধা প্রাণকৃষ্ণবাবুর নাম্বারে ফোন করল। ওনার নাম্বারে ফোন করলেই আওয়াজ আসছে ওই নাম্বারের অস্তিত্ব নেই। স্নিগ্ধা বেশ কয়েকবার ফোন করল, প্রতিবারই একই আওয়াজ আসছে। সে ফোনটা রেখে দিল। সে ঝটপট তৈরি হয়ে তন্ময়ের সাথে বাইকে করে অনির্বাণদের বাড়িতে পৌঁছল। অনির্বাণের মা লতা দেবী ঘরে শুয়ে আছেন। তিনি একেবারেই ভেঙে পড়েছেন। কয়েকজন মহিলা তাকে ঘিরে ধরে আছে। তিনি কাঁদছেন আর বলছেন, এত যত্নে থেকেও তুমি পালিয়ে গেলে বৌমা, ভালো হবে না তোমার। আমার সোনার টুকরো ছেলেকে ছেড়ে যেতে পারলে? তোমাকে রানীর মতো করে রেখেছিলাম আমরা, আর তুমি আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলে। লতা দেবীর পাশে বসা একজন বয়স্ক মহিলা বললেন, অমন কুলোটা বউয়ের জন্য তুমি কাঁদছো কেন বলো দেখিনি? বউটার একদম লাজ লজ্জা নেই। স্নিগ্ধা আর তন্ময় তাদের কথা শুনতে শুনতে ঘরে ঢুকল। তাদের দেখে লতা দেবীর কান্না আবার বেড়ে গেল। তিনি কাঁদতে কাঁদতে বললেন, তন্ময়, অনির্বাণকে ফোন করে ডাক, ছেলেটা আমার পাগলের মতো হয়ে গেছে। ওই কুলোটা বউকে খুঁজতে ওকে কতবার বারণ করছি। আমি কল্পনাকে আর ঘরে তুলব না। বাড়িতে ঢুকলে ওকে ঝাঁটা পিটা করে বাড়ি থেকে বের করে দেবো। আমার ছেলেকে আমি আবার বিয়ে দেব, ওর চেয়ে সুন্দরী মেয়ে আনবো। তন্ময় স্নিগ্ধাকে ইশারায় পিসিমার কাছে থাকতে বলে বাইরে এলো। স্নিগ্ধা লতা দেবীর খাটের এক পাশে বসল। সে কিছু বলছে না। সে ভাবল, কল্পনাদি এমন কাজ না করলেও পারত। তন্ময় ঘরের বাইরে এসে অনির্বাণকে ফোন করতে যাচ্ছে। এমন সময় অনির্বাণ এলো। তার মন ভীষণ খারাপ। তন্ময় বলল, বৌদির খবর পেলে? না রে, একজনের কাছে জানতে পারলাম সে ভোর রাতে একটা লোকের সাথে কল্পনাকে যেতে দেখেছে। অনির্বাণকে দেখে তন্ময়ের খারাপ লাগছে। তাকে কি বলে যে সান্ত্বনা দেবে সে কথা ভেবেই পাচ্ছে না। স্নিগ্ধা ভাবতে লাগলো, কল্পনাদির লাশটা কোথায় রেখেছে ওরা সেটা দেখতে হবে। বাবলু বলছিল আগের লাশগুলোর মতো এই লাশটাকেও কেউ খুঁজে পাবে না। তার মানে ওরা আরও অনেককে মেরে তাদের মৃতদেহ লুকিয়ে রেখেছে। হঠাৎ তার পাতকুয়োর কথা মনে পড়ল। সে ভাবতে লাগলো, পাতকুয়োর ভেতরে আমি আগে কয়েকটা সদ্যজাত বাচ্চা আর একজন মহিলার মৃতদেহ দেখেছি। ওই কুয়োর ভেতরেই কি বাবলুরা লাশগুলোকে ফেলে? কল্পনাদির লাশও কি ওখানে ফেলেছে? এই লাশগুলো একটু পরে আমি আর দেখতে পাইনি।
অশরীরী আত্মারা কি আমায় বোঝাতে চাইছে যে ওদের খুন করে ওখানে ফেলা হয়েছে? আমাকে পোড়ো বাড়িতে যেতেই হবে। কল্পনাদির লাশ নিশ্চয়ই ওখানেই ফেলেছে বুট পরা লোকটা আর রঞ্জিতবাবুর লোক বাবলু আর নেপাল। স্নিগ্ধা আস্তে আস্তে উঠে লতা দেবীর ঘর থেকে বেরিয়ে তন্ময়কে বলল, বাড়ি চলো। এই অবস্থায় এদের ফেলে রেখে যাই কি করে? পিসিমা আর অনির্বাণদার একদম মন ভেঙেই পড়েছে। আমাদের বাড়ির অবস্থাও তো ভালো না। মা কাকিমা অসুস্থ, তাদের বাড়িতে রেখে বাইরে বেশিক্ষণ থাকাও উচিত নয়। তা ঠিক, কিন্তু ওখানে তো হরি কাকা আছে। হরি কাকা বাড়িতে থাকলে আমি নিশ্চিন্তে থাকি। স্নিগ্ধা ভেতরে ভেতরে ছটপট করছে। সে ভাবতে লাগলো, সবাই ভাবছে কল্পনাদি পালিয়ে গেছে, কিন্তু একমাত্র আমিই জানি সে গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছে। রঞ্জিতবাবু যদি কল্পনাদিকে ভালোবেসে থাকে তাহলে কেন তাকে খুন করলো? আমায় যে করেই হোক সব সত্যি কথা জানতে হবে। তন্ময় তো বলছিল উনি খুব ভালো মানুষ। স্নিগ্ধা আর তন্ময় সকাল থেকে অনির্বাণদের বাড়িতে থেকে বিকেলে বাড়ি চলে এলো। গেটে ঢোকার মুখে স্নিগ্ধা ভাবতে লাগলো, কাকাবাবুর শরীর খারাপ, ওনাকে ফোনে পেলাম না, জানি না উনি কেমন আছেন। হয়তো ভাবছেন তন্ময় আর বৌমা একবারও আমার খোঁজ নিল না। ওই বাড়ি যাওয়ার ইচ্ছে আমার নেই। কাকাবাবু তো জানেন না ওনার স্ত্রী মমতা দেবী আমাদের মারার চেষ্টা করছেন। এখন আর ওনাদের বাড়িতে যাব না। হরি কাকার কাছে উনি কেমন আছেন সে কথা জিজ্ঞাসা করব। তন্ময়কে কাকাবাবুর শরীর খারাপের কথাও বলবো না, কারণ তন্ময় জানতে পারলে সাথে সাথেই ছুটে যাবে। মমতা দেবী ভালোবেসে মিষ্টি কথা বলে ওর চরম ক্ষতি করতেও পারে। অবশ্য এইটুকু যা ভরসা, অশরীরী আত্মা আমাদের বাঁচাচ্ছে। স্নিগ্ধা আর তন্ময় বাড়িতে ঢুকলো। হরি কাকা সন্ধে দিতে যাচ্ছে। তন্ময় দোতলায় চলে গেল। স্নিগ্ধা বলল, হরি কাকা, কাকাবাবু কেমন আছে জানো? ভালো আছেন। ওনাকে দেখতে গিয়েছিলে? না, পথে দেখা হয়েছিল। ও। স্নিগ্ধা দোতলায় উঠতে উঠতে ভাবল, কল্পনাদি যে খুন হয়েছে এ কথা নিশ্চয়ই হরি কাকা জানে, কারণ সে বুট পরা লোকটার সাথেই তো জড়িত। রাত 2টো বাজে। স্নিগ্ধার কিছুতেই ঘুম আসছে না। সে এপাশ ওপাশ করছে। সে ভাবল, বুট পরা লোকটা অর্থাৎ রঞ্জিতবাবু আমাদের মন্দিরে যেতে যেতে যাদের খাওয়া বন্ধের কথা বলেছিল তারা কি জীবিত আছে, নাকি তাদেরও মেরে ফেলেছে? আজ আমি পোড়ো বাড়ির তালা দেওয়া ছোট ঘরটিতে কি আছে দেখবই। ওই ঘরটিতে কি মানুষ আটকে আছে, নাকি লাশগুলো পোঁতা আছে সেটাও দেখতে হবে। ঘরে যদি লাশ পোঁতা থাকে তাহলে কুয়োতে লাশ কেন দেখলাম? ওই বাড়িতেই আমার সব প্রশ্নের উত্তর পেতে পারি। স্নিগ্ধা রাত 3টেই উঠে পড়ল। সে গতদিনের মতো আজও তৈরি হয়ে নিল। সে নিচের তলায় নামল। নিচটা শান্ত আর অন্ধকার। তার রক্তচোষা পেতনিটার জন্য ভয় করছে, তবুও সে মনে সাহস এনে সিঁড়ির তলার একটা হাতুড়ি নিল। এই হাতুড়ি দিয়েই সে পোড়ো বাড়ির ছোটো ঘরের তালা ভাঙবে। সে কোমরে গোজা ছুরির পাশে হাতুড়িটাও গুঁজল। এবার বাড়ি থেকে বেরিয়ে গেল। বাইরেটা পুরো কুয়াশা। আজ আর বৃষ্টি পড়ছে না। সে টর্চের আলোয় পথ চলছে। মনের ভেতর ভয়ও করছে, হঠাৎ যদি কেউ আক্রমণ করে তাহলে তো বিপদ হয়ে যাবে। সে সাবধানে এদিক ওদিক তাকিয়ে সতর্ক হয়েই চলছে। সে খালের কাছে এসে দাঁড়ালো। তার চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। গত ভোর রাতে এখানেই কল্পনাদি গুলিবিদ্ধ হয়ে খালের জলে পড়েছিল। খালে অল্প জল। সে লাফিয়ে খাল পার হয়ে ওপারে গিয়ে হাঁটতে হাঁটতে পোড়ো বাড়ির কাছে পৌঁছলো। পোড়ো বাড়ির সামনে কেউ নেই। বাড়ির ভেতর আর বাইরেটা অন্ধকারে আচ্ছন্ন। স্নিগ্ধা ধীরে ধীরে অতি সতর্কতার সাথে পা টিপে টিপে অন্ধকারেই বাড়ির বারান্দায় উঠল। সে সব কিছু আবছা দেখছে। একটা ঘরের ভেতর তাকিয়ে সে কিছুই দেখতে পাচ্ছে না। অন্য একটা ঘরে গিয়ে
তার মনে হলো মেঝেতে কিছু পড়ে আছে। সে বুঝতে পারল নিশ্চয়ই নেপাল আর বাবলু মদ গিলে পড়ে আছে। সে ধীরে ধীরে ছোট ঘরটার সামনে পৌঁছলো। ঘরটার দরজায় তালা দেওয়া। সে তালাটিকে এদিক ওদিক টেনে দেখল। তারপর কোমরে গোজা হাতুড়িটা বের করে নিয়ে ভয়ে ভয়ে আস্তে করে তালার ওপর আঘাত করল। তালাটা খুলল না। এবার আরেকটু জোরে আঘাত করল, তাও খুলল না। এবার বেশ জোরে তালায় আঘাত করল আর তালাটা খুলে গেল। বাবলু চোখ মেলে তাড়াতাড়ি উঠে বসল। কিসের শব্দ হলো? এবার সে নেপালকে ঠেলা দিয়ে বলল, এই নেপাল, ওঠ। উফ, বিরক্ত করিস না, আর একটু শুতে দে। এই বলে নেপাল মরার মতো পড়ে থাকলো। বাবলু উঠে দাঁড়িয়ে টর্চের আলোয় এদিক ওদিক মারতে ছোট ঘরটির দিকে যাচ্ছে। স্নিগ্ধা ভয়ে তাড়াতাড়ি দরজা খুলে ভেতরে ঢুকে দরজা আবজে দিল। দরজাটায় শব্দ হলো। বাবলু গম্ভীর গলায় বলল, কে রে ওখানে? ছোট ঘরটিতে ঘুটঘুটে অন্ধকার। স্নিগ্ধা তাড়াতাড়ি হাতুড়িটা কোমরে গুঁজে দরজার ছিটকিনি লাগাতে গেল। ছিটকিনি পেল না। সে অন্ধকারে হাতড়ে দরজার ছিটকিনি খুঁজতে লাগলো। কোথাও সে ছিটকিনি খুঁজে পাচ্ছে না। তার হাত থেকে টর্চটা পড়ে গেল। প্রচণ্ড শীতেও সে ঘামছে। সে নিচু হয়ে অন্ধকারে টর্চ খুঁজছে। দরজার নিচের ফাঁক দিয়ে বাবলুর টর্চের হালকা আলো সে দেখতে পাচ্ছে। বাবলু যদি ছোট ঘরটার তালা খোলা দেখে ঘরটিতে ঢুকে, তাহলে তো সে ধরা পড়ে যাবে। ভয়ে স্নিগ্ধার বুকটা কাঁপছে। সে কোমর থেকে ছুরিটা বের করে শক্ত করে হাতে ধরল। বাবলুকে কাবু করার জন্য সে মন থেকে প্রস্তুত হলো। পাশের ঘর থেকে আওয়াজ এলো, এই বাবলু, বাবলু। বাবলুটা যে কোথায় গেল? বাবলু জোরে বলল, আমি এই দিকে অমিত। অমিত ছোট ঘরটার সামনে আসছে। স্নিগ্ধা ভাবল, এবার আমি ধরা পড়ে যাব। আমার সাথে কি হবে জানি না। যে লোকটা এসেছে তার কাছে বন্দুক থাকতে পারে। যাই থাকুক, এদের কাছে আমি আমার শেষ শক্তি দিয়ে লড়ব। স্নিগ্ধার বুকটা ভয়ে ধুকপুক করলেও সে ছুরি হাতে নিয়ে আক্রমণের জন্য মন থেকে তৈরি হয়ে ঘরের ভেতরে দরজার কোণে দাঁড়ালো। ঘরের বাইরে অমিত বাবলুকে বলল, এই দিকে কী করছিস তুই? স্নিগ্ধার বুকের ধুকপুকানিটা আরও বেড়ে গেল। বাবলু বলল, এই দিকে কোনো কিছুতে আঘাত করার মতো শব্দ শুনলাম। অমিত টর্চের আলোয় এদিক ওদিক ফেলল। তারপর ছোট ঘরটার দরজার কাছে এসে তালার ওপর টর্চের আলো ফেলল। দরজাটাতে তালা লাগানো আছে। অমিত বলল, ঘরটিতে তো তালা দেওয়া আছে। স্নিগ্ধা ভাবল, তালাটা কে দিল? তালাটা তো আমি মেঝের ওপর রেখেছি। নিশ্চয়ই কোনো অশরীরী আত্মা তালা দিয়েছে। সেই হয়তো সবসময় আমার কাছাকাছি থেকে আমাকে বাঁচাচ্ছে। কে এই অশরীরী আত্মা? স্নিগ্ধার মনে তার প্রতি শ্রদ্ধার ভক্তিতে ভরে গেল। স্নিগ্ধার দু চোখে জল এলো। তার মনোবল আরও বেড়ে গেল। অমিত আশেপাশের টর্চের আলোয় কিছু দেখতে না পেয়ে বাবলুকে বলল, না কিসের শব্দ শুনেছিস? নেপালকে তোল, ব্যাটা মদ গিলে অচৈতন্যের মতো ঘুমাচ্ছে। কথা আছে, চল। নেপাল ঠক ঠক করে কাঁপতে কাঁপতে এসে বলল, আমি উঠেছি। অমিত বলল, উঠে আমায় উদ্ধার করেছিস? খুব শীত তো, তাই মালটা বেশি খেয়ে ফেলেছি। শালা, তুই সব সময় বেশিই খাস। কবে সাহেবের কাছে ঝাড় খাবি সেদিন কেঁদে কুল পাবি না। সাহেব এখানে যেদিন আসে সেদিন রাত থাকতে আর চলে আসে। তার শীত করে না? আমাদের টাকা দিয়ে পুষছে কি ঘুমোনোর জন্য নাকি? হারামজাদা, এরপর দিন যদি এসে তোকে এক ডাকে সাড়া না পাই, তাহলে সাহেবের কাছে তোকে নালিশ জানাবো। নেপাল কাঁদো কাঁদো হয়ে বলল, আর মদ গিলব না, এই কান মুলছি। চুপ কর, তোর নেশা যখন চাপে তখন তোর কারোর কথাই মনে থাকে না। পাশের ঘরে আয়। সবাই পাশের ঘরে গেল। স্নিগ্ধা ভাবল, অমিত লোকটি বলছিল ঘরের দরজায় তালা মারা।
দরজাটা খুলবে তো? সে ভয়ে ভয়ে দরজার ভেতর দিকে টানল। দরজাটা খুলে গেল। সে ঘর থেকে বেরিয়ে এসে অমিতরা যে ঘরে ঢুকেছে সেই ঘরের দরজার আড়ালে দাঁড়ালো। তাদের কথা শোনার জন্য স্নিগ্ধা কানটাকে খাড়া করে রাখল। অমিত বলল, সাহেব আর অপেক্ষা করতে চায় না, তোরা তৈরি থাকিস। এই সপ্তাহের মধ্যেই কাজ ফিনিশ করতে হবে। হারু ডাকাতকে খবর দিয়েছি, রাত 12টায় সে হাজির হবে। নেপাল বলল, সাহেব আসবে না? অমিত বলল, এই শালা মাথা মোটা, সাহেব না এলে আমাদের প্ল্যানটা বলবে কে? ফোনে সব কথা বলা যায় না। এখানে এসে সাহেব আমাদের কাকে কি করতে হবে সব বুঝিয়ে বলবেন। আর শোন, এই পৌর বাড়ির ত্রিসীমানায় কেউ আসার চেষ্টা করেছে সেটা সঙ্গে সঙ্গে দেখে নিবি আর আমাকে সব খবর জানাবি। ঠিক আছে, এখন আমি চলি। ঠিক আছে, গাঁজায় একটু দম দিবি না? তোদের মতো যখন তখন আমি নেশা করি না। এই বলে অমিত তাড়াতাড়ি পোড়ো বাড়ি থেকে বেরিয়ে গেল। প্রচণ্ড শীত, একটু শুয়ে নি। এই বলে বাবলু আর নেপাল আবার কম্বলের তলায় ঢুকলো। স্নিগ্ধা ভাবতে লাগলো, সাহেব আর অপেক্ষা করতে চায় না, 1 সপ্তাহের মধ্যেই কাজ ফিনিশ করবে। মানেটা কি? এরা কি কাজ ফিনিশ করবে? তবে কি বন্দি থাকা লোকগুলোকে খুন করবে? স্নিগ্ধার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। তার হঠাৎ মনে পড়ল, ছোট ঘরটিতে কেউ বন্দি আছে কিনা সেটা তো দেখা হলো না। সে আবার ফিরে এসে ছোট ঘরটির ভেতরে ঢুকল। টর্চ খোঁজার জন্য মেঝেয় হাত দিতেই টর্চটা তার হাতে বাঁধল। সে দরজাটা আবজে দিয়ে টর্চের আলো জ্বালালো। ঘরটিতে কোনো লোক নেই, সে ঠিকই আন্দাজ করেছিল। ঘরটা একটা বাথরুম। একপাশে পায়খানার প্যান রয়েছে, সেটা দেখে বোঝাই যাচ্ছে বহুকাল এটা ব্যবহার করা হয় না। এক কোণে কয়েকটা ভরা মদের বোতল, গাঁজার কলকে আছে। তার পাশে কিছু বালি রাখা আছে। ঘরের আরেক কোণে একটা পুরনো বস্তা আছে, তার ভেতরে কিছু ভরা। বস্তাটার মুখ দড়ি দিয়ে বাঁধা রয়েছে। স্নিগ্ধা বস্তার মুখের দড়ির বাঁধন খুলে দেখল ভেতরে পাথরকুচি আছে। সে ভাবল, এর জন্য এরা বাথরুমে তালা দিয়ে রেখেছে? এটা তো মানতে পারছি না। বাথরুম এরা ব্যবহার করে না। এই ঘরে দামি কিছু নিশ্চয়ই আছে, নইলে তালা দিয়ে রাখবে কেন? এখানে মাটির নিচে কোনো বড় গর্ত আছে কি, যেখানে লোকগুলোকে তারা বন্দি করে রেখেছে? স্নিগ্ধা ভালো করে দেওয়াল আর মেঝেটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। কোথাও গর্ত দেখতে পেল না। সে মনমরা হয়ে ঘর থেকে বেরোচ্ছে। হঠাৎ তার মনে হলো, বস্তার ভেতরে কিছু নেই তো। সে বস্তার ভেতরে থাকা পাথরের কুচি খানিকটা বের করলো। তারপর দেখলো প্লাস্টিকের মতো কিছু দেখা যাচ্ছে। সে আরও কিছুটা কুচি ফেলে একটা প্লাস্টিকের প্যাকেট বের করলো। প্যাকেটটি খুলতেই তার ভেতরে ছোট ছোট প্যাকেট দেখতে পেল। সে একটা প্যাকেট হাতে নিয়ে টর্চের আলোয় দেখল গাঁজার প্যাকেট। সে চমকে উঠল, এরা তাহলে এখানে গাঁজার ব্যবসা করছে। এবার সে বালির ভেতরে হাত দিল, কিছুই পেল না। সে এবার তার হাত বালির ভেতরে মেঝে অবধি ঢোকালো। মেঝেটা কেমন লাগলো তার। নিচটায় মাটি বা সিমেন্ট নয়, অন্য কিছু মনে হচ্ছে। সে বালিগুলো পাশে সরাতেই দেখল মাটির সাথে সমানভাবে আছে একটা কাঠের পাটাতন। সে পাটাতনটা ধরে উঁচু করল। ভেতরে ছোট একটা চৌকো গর্ত। গর্তের ভেতর একটা ছোট কাঠের বাক্স। বাক্সটাতে তালা দেওয়া। সে তালায় হাত দেওয়ার আগেই তালাটা খুলে গেল। সে অবাক হলো, তার আশেপাশে নিশ্চয়ই কোনো অশরীরী আত্মা আছে যে তাকে সাহায্য করছে। বাক্সের ঢাকনা খুলে সে বেশ কয়েকটা প্যাকেট দেখতে পেল। একটা প্যাকেট হাতে নিয়ে তার মনে হলো হেরোইন। সে আগে কখনো হেরোইন সামনাসামনি দেখেনি, ছবিতেই দেখেছে। সকাল হয়ে আসছে, বাইরে পাখি ডাকছে।
সে তার গলায় ঝোলানো ছোট ব্যাগ থেকে মোবাইলটা বের করে হেরোইন আর গাঁজার প্যাকেটের ছবি তুলে আবার মোবাইলটা গলায় ঝোলানো ব্যাগে ভরে রাখল। স্নিগ্ধা হেরোইন আর গাঁজার প্যাকেটগুলো ঠিক জায়গা মতো রাখল। তারপর সব কিছু যেমন ছিল তেমন রেখে ঘর থেকে বেরিয়ে তালাটা আটকালো। এবার সে ঘর থেকে বেরিয়ে বাড়ির পিছন দিকে গেল। কুয়াশায় দূরের কিছু দেখা যাচ্ছে না। সে পাতকুয়োর পাশে গিয়ে দাঁড়ালো। একটা লাঠি দিয়ে আগাছা সরিয়ে পাতকুয়োর ভেতর দিকে চাইল। পাতকুয়োর ভেতরে জলটা কম, ভেতরটা জঙ্গল, আগাছার জন্য অন্ধকার দেখাচ্ছে। সে পাতকুয়ো থেকে আর একটু ঝুঁকল। দুর্গন্ধে নাকে চাদর চাপা দিল। পাতকুয়োর জলের রংটা লাল, কিছু ভেসে আছে দেখা যাচ্ছে। সে আঁতকে উঠল। কল্পনাদির মৃতদেহ কি এটা? সে এবার টর্চের আলো জলে ফেলল। জল ছাড়া কিছুই দেখতে পেল না। টর্চের আলোটা নেভালো। এবার অন্ধকার, আর কিছুই দেখা যাচ্ছে না। সে সাবধানে এদিক ওদিক টর্চের আলো ফেলে দেখতে লাগলো কোথাও মাটি খোঁড়া আছে কিনা। সন্দেহজনক কিছুই দেখতে পেল না। কেউ যদি দেখে ফেলে সেই ভয়ও পাচ্ছে সে। স্নিগ্ধা এবার সেখান থেকে সরে এসে খাল পেরিয়ে বাড়ির দিকে যাচ্ছে। মনটা তার খুব খারাপ লাগছে। বাথরুমে কোনো লোক নেই, তাহলে বন্দি লোকেরা কোথায়? মন্দিরেও তো কেউ নেই। সে কিভাবে লোকগুলোকে বাঁচাবে? স্নিগ্ধার কান্না পাচ্ছে। সে অশরীরী আত্মাকে উদ্দেশ্য করে বলল, কে তুমি? আমায় বিপদ থেকে বাঁচাচ্ছ আমি জানি না, প্লিজ আমায় বলো কারা কোথায় বন্দি রয়েছে। স্নিগ্ধা দেখল তার সামনে একটা ছায়ামূর্তি। ছায়ামূর্তিটি সামনের দিকে চলতে শুরু করলো। স্নিগ্ধাও তার পিছন পিছন চলতে লাগলো।